তোমাদের আজকে তরঙ্গ এবং তরঙ্গগতির উপর একটা ছোট ভিডিও করছি। তরঙ্গ এবং তরঙ্গগতি বা চলতরঙ্গ এই সম্পর্কে। তো আমরা প্রথমেই বলছি তরঙ্গ কাকে বলা হয়। তো তরঙ্গ হচ্ছে কোনো একটা স্থিতিস্থাপক মাধ্যম, সেই মাধ্যমের কণাগুলি যদি সমষ্টিগত কম্পন হয় তাহলে ওই মাধ্যমের মধ্যে একটা যে আলোড়ন তৈরি হয়, যে আলোড়ন মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং শক্তি বহন করে, আমরা তাকে তরঙ্গ বলি। অর্থাৎ তরঙ্গ হচ্ছে কোনো একটা স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পন। এই কম্পনের ফলে আলোড়ন তৈরি হবে এবং আলোড়নটা যদি মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যায় বা এগিয়ে যেতে পারে তখন আমরা তাকে তরঙ্গ বলি। তরঙ্গ সবসময় মনে রাখবে, তরঙ্গ হচ্ছে কোনো একটা মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পন। আমরা যদি একটা এরকম এ আর বি একটা টান টান করা তার রেখে দিই, সেই তারের কোনো একটা বিন্দুতে যদি আঘাত করা যায়, দেখবে একটা পয়েন্টে আঘাত করলে সঙ্গে সঙ্গে তারটা কিন্তু এরকম কম্পিত হতে থাকবে, উপর নিচে এরকম একটা কম্পিত হতে থাকবে। শুধু তাই নয়, এই পয়েন্টটা যেমন উপর দিকে যাবে আবার এই পয়েন্টটা নিচের দিকেও সরে আসবে। আমরা যদি উপর দিকে যেমন সরে যাবে আবার সঙ্গে সঙ্গে এই তরঙ্গটা এরকম নিচের দিকেও সরে আসতে থাকবে। অর্থাৎ কোন একটা কণার এখানে গতিটা কিন্তু সরলদল গতি পর্যায়ের গতি হবে। কণাটা উপরে উঠবে, নামবে, উঠবে, নামবে, উঠবে, নামবে। অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টে উভয় দিকেই দুলবে। অর্থাৎ যখন কম্পন তৈরি হবে সেই কম্পনটা কিন্তু অবশ্যই সরলদল গতি যুক্ত কম্পন হবে। অর্থাৎ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে এরকম সরলদল গতিযুক্ত কম্পন যদি তৈরি হয় কোনো একটা পয়েন্টে, বা কোনো একটা কণাগুলো যদি সমষ্টিগত ভাবে সরলদল গতি পর্যায়ে সম্পন্ন করে, তাহলে সেখানে একটা আলোড়ন তৈরি হয়, যে আলোড়নটা মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এবং শক্তি বহন করবে। যদি এই পয়েন্টে তুমি কণাগুলো কম্পিত করতে থাকো, দেখবে কণাগুলোর কম্পন এখানেই সীমাবদ্ধ থাকে না, এখান থেকে ধীরে ধীরে সমস্ত তার জুড়ে ছড়িয়ে পড়ে। যেমন গিটারের তার কোন একটা পয়েন্টে আঘাত করলাম, আঘাত করলে পুরো তারটাই কম্পিত হতে থাকে, এখানে কিন্তু একটা কম্পন তৈরি হচ্ছে। যদি কম্পন বা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, আমরা তাহলে তাকে তরঙ্গ বলছি। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তরঙ্গগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি তার প্রকৃতি বা বিস্তারের প্রকৃতি অনুযায়ী। একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা তির্যক তরঙ্গ। অর্থাৎ তরঙ্গগুলোকে তাহলে আমরা দুটো পর্যায়ে ভাগ করলাম। তরঙ্গের দুটো শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ, এই দুটো ভাগে আমরা তরঙ্গগুলোকে ভাগ করতে পারি। এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ, এগুলোকে কাকে বলবো আমরা? তির্যক তরঙ্গ হচ্ছে যদি কোনো মাধ্যমের কণাগুলির সরণ এমন হয় যে ওর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে। অর্থাৎ তরঙ্গটা যে অভিমুখে গতিশীল হবে, কণাগুলোর সরণ হবে তার ঠিক সমকোণে, সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের তরঙ্গগুলোকে বলি তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ একটা তির্যক তরঙ্গের উদাহরণ। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গটা এইভাবে এগিয়ে যায়, অর্থাৎ একটা তরঙ্গ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো একটি কণা তার সরণ কোথায় হচ্ছে, যদি এখানে একটা কণা থাকতো তার সরণ কি উপর দিকে হতো, এখানে একটা কণা থাকলে সরণ তার ঠিক নিচের দিকে হতো। অর্থাৎ তরঙ্গটার গতি যেদিকে পাচ্ছ, কণাগুলোর সরণ তার ঠিক সমকোণে হয়েছে। এই ধরনের কণাগুলোর যে তরঙ্গ সৃষ্টি করছে সেই তরঙ্গটাকে আমরা বলছি তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কণার গতির অভিমুখ এবং সরণের অভিমুখ পরস্পর সমকোণে থাকে, এটা তোমরা মনে রাখবে। যদি এমন পাওয়া যায় যে কণার গতি যেদিকে হচ্ছে সরণ তার ঠিক সমকোণে হচ্ছে, তাহলে আমরা সেই তরঙ্গগুলোকে বলবো তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ একটা তির্যক তরঙ্গের প্রকৃষ্ট উদাহরণ। টান করা তারে যে কম্পন সৃষ্টি হয় সেটাও তির্যক তরঙ্গ। এবার তির্যক তরঙ্গ আমরা শিখলাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা কাকে বলবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যদি কোনো মাধ্যমে কণাগুলোর সরণ এমন হয় যেদিকে তরঙ্গটা গতিবেগ, অর্থাৎ তরঙ্গের গতিবেগ এবং কণার সরণ একই অভিমুখে থাকবে, সেই ক্ষেত্রে আমরা সেই তরঙ্গগুলো বলি আমরা
অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন এখানে দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ তোমাদের বলছি। একটি স্প্রিং আমরা যদি নিয়ে থাকি, সেই স্প্রিং এর একটা এরকম ভার চাপিয়ে দিলাম, ভার চাপানোর পরে আমরা এই বস্তুটাকে টেনে এই নিচের দিকে টেনে ছেড়ে দিলাম, তাহলে দেখো স্প্রিংটা সংকুচিত হবে, প্রসারিত হবে, অর্থাৎ সরল দোলগতিতে দুলতে থাকবে। তাহলে স্প্রিংটা যদি সংকুচিত হয়, প্রসারিত হয়, যে কোনো দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট ধরলাম, এরকম দুটো বিন্দু ধরলাম, এই দুটো বিন্দু কি হবে, দূরত্ব বাড়বে কমবে, বাড়বে কমবে, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে কমতে থাকবে। এক্ষেত্রে তরঙ্গটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে, বস্তুটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কণার সরণ ঠিক সেই দিকেই পাচ্ছ। এই ধরনের তরঙ্গ যে তৈরি করবে সেই তরঙ্গটাকে বলতে পারবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কণার বিস্তার এবং তরঙ্গের গতির অভিমুখ একই অভিমুখে থাকে, এই তরঙ্গগুলোকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। সুতরাং উদাহরণ হিসাবে যদি বলা হয় যে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনগুলো, তাহলে একটা ফোকাস উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ বা টানকার তারে যে তরঙ্গ হবে সেগুলো তির্যক তরঙ্গের উদাহরণ। এটা তরঙ্গের শ্রেণী বিভাগ গেল। এবারে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দু ধরনের তরঙ্গ বললাম, এখানে তরঙ্গের সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা তোমাদের একটুখানি মনে রাখতে হবে। তরঙ্গ সম্পর্কিত সংজ্ঞাগুলো কি কি? এক নম্বর হচ্ছে আমরা বললাম তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য আমরা কাকে বলবো? যদি একটা তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যাবে এবং তরঙ্গ যখন সৃষ্টি হবে, সেই তরঙ্গটা অবশ্যই কোনো একটা কম্পনের ফলে তৈরি হবে এবং কম্পনগুলো অবশ্যই সরল দৈর্ঘ্য পর্যায়যুক্ত কম্পন হবে। সরল দৈর্ঘ্যযুক্ত কম্পনের ফলে তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সেই তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যায়, তখন একটা সম্পূর্ণ কম্পনের জন্য, মানে একটা সম্পূর্ণ কম্পনের জন্য তরঙ্গ যে দূরত্ব যায়, সেই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ একটা কমপ্লিট অসিলেশন বা পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ যে দূরত্ব যায়, সেই দূরত্বটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে। ধরে নিলাম এই ও পয়েন্ট থেকে একটা তরঙ্গ যাত্রা শুরু করলো, তরঙ্গটা এইভাবে এগিয়ে যাচ্ছে, এইভাবে আমরা তরঙ্গকে চিহ্নিত করলাম। তাহলে একটা তরঙ্গ যদি এইভাবে এগিয়ে যায়, তাহলে এই ও থেকে শুরু করে এই হয়ে যখন আবার বি বিন্দুতে পৌঁছাবে, মানে ও থেকে বি এই দুটো পয়েন্ট একটা পূর্ণ কম্পন তৈরি করলো, এইটুকু যার জন্য ও থেকে এই বি পয়েন্টে যাওয়ার ফলে একটা পূর্ণ কম্পন তৈরি করলো। এই পূর্ণ কম্পনের ফলে যে দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্বটাকে বলা হয় এখানে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা সংজ্ঞা বিকল্পভাবে তোমরা বলতে পারবে, পরপর অবস্থিত সমদশায় থাকা দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। ও পয়েন্ট এবং বি পয়েন্ট পরপর অবস্থিত দুটো সমদশা সম্পন্ন বিন্দু, অর্থাৎ ও পয়েন্টে কণার গতির অভিমুখ যেদিকে থাকবে, বি পয়েন্টেও কণার গতির অভিমুখ ঠিক একই দিকে থাকবে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব হবে বা বিন্দু দুটোর মধ্যে যে দূরত্ব হবে, সেই দূরত্বকেও তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা বা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটাকে আমরা দুভাবে বলতে পারলাম। এক নম্বর সংজ্ঞাটা এইভাবে মনে রাখার চেষ্টা করো যে সরল দৈর্ঘ্য সম্পন্ন বা কোনো কম্পনশীল বস্তুর ক্ষেত্রে একটা পূর্ণ কম্পনের ফলে ওই বস্তুটির যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে। একটা পূর্ণ কম্পনের ফলে কোনো তরঙ্গ যে দূরত্ব যায় বা যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। অথবা বিকল্পভাবে তোমরা বলতে পারবে যে কোনো তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব হবে, সেই দূরত্ব দুটোকেই বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য, বা সেই বিন্দু দুটোর মধ্যে দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ও বিন্দু এবং বি বিন্দু এই দুটো সমদশায় আছে, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব হবে, সেই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে সেটা আমরা একটু দেখলাম। এবারে কম্পন, কম্পাঙ্ক। কম্পাঙ্ক তরঙ্গ সম্পর্কিত কোন আলোচনায় কম্পাঙ্কটা একটা খুব গুরুত্বপূর্ণ রাশিমালা। কম্পাঙ্ক কাকে বলা হয়? কম্পাঙ্ক হচ্ছে কোন কম্পনশীল বস্তু প্রতি সেকেন্ডে
যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে, প্রতি সেকেন্ড বা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করছে তার যে সংখ্যা হবে সেই সংখ্যাটাকে আমরা বলি কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যতবার কম্পিত হয় সেটা তার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা সাধারণ অবস্থায় n দ্বারা প্রকাশ করি, আর তরঙ্গদৈর্ঘ্যকে আমরা ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য গেল, কম্পাঙ্ক গেল। কম্পাঙ্ককে আবার রিপিট করছি, কম্পাঙ্ক হচ্ছে একটা পূর্ণ 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে কোন কম্পনশীল বস্তু তার সংখ্যাটাকে বলা হবে কম্পাঙ্ক, যাকে আমরা n দ্বারা লিখি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ যাকে v দ্বারা ডিনোট করলাম। তরঙ্গ বেগ আমরা কাকে বলবো? তরঙ্গ বেগ হচ্ছে কোন একটি তরঙ্গ, বেগ কাকে বলা হয় তোমরা জানো? 1 সেকেন্ডে কোন বস্তু যে দূরত্ব যায় তাকে বেগ বলা হয়। একটা বস্তু 1 সেকেন্ডে যে ডিসটেন্স কভার করলো সেটাকে আমরা তার বেগ বলি। তো সাধারণ অবস্থায় তরঙ্গের ক্ষেত্রে ওই একই রকম সংখ্যাটা হবে। তরঙ্গের বেগ কাকে বলবো? একটা তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলা হয় তরঙ্গের বেগ। তাহলে তরঙ্গ বেগ হচ্ছে কোন তরঙ্গ যখন জড়মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে যায়, 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেই দূরত্বটাকে তরঙ্গ বেগ বলা হয়। তরঙ্গ বেগ আমরা এখানে v অক্ষর দ্বারা প্রকাশ করলাম, ছোট হাতের v দ্বারা তরঙ্গ বেগ প্রকাশ করলাম। এবার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ এই তিনটের মধ্যে একটা সরল সম্পর্ক আছে। সেই সম্পর্কটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কার মধ্যে সম্পর্ক বললাম? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগ v, এইগুলোর মধ্যে একটা সরল সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করছি। এবার আমরা সাধারণভাবে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা হিসেবে কি পড়েছিলাম? একটা কম্পনের ফলে তরঙ্গ যে দূরত্ব যায় সেই দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একটি কম্পনের ফলে তরঙ্গ যায়, কতটা লেখা যাবে? ল্যামডা দূরত্ব। ভেবে দেখো, একটা কম্পন যদি হয় তাহলে তরঙ্গ যে দূরত্ব যায় সেই দূরত্বকে আমরা বলছি ল্যামডা। তাহলে একবার কম্পনে তরঙ্গ ল্যামডা দূরত্ব যায়। এবারে আমরা যদি এরকম বলি nটি কম্পন, nটি কম্পনের ফলে তরঙ্গ যায় কতটা? n ইনটু ল্যামডা দূরত্ব যায়। ওই ঠিক নামে বলতে পারো তোমরা। ভেবে দেখো, একটা কম্পনের ফলে তরঙ্গ যদি ল্যামডা দূরত্ব যায়, n খানে যদি কম্পন সম্পন্ন করে তাহলে তরঙ্গ যাবে কত? n ইনটু ল্যামডা দূরত্ব যাবে। এই n ইনটু ল্যামডা দূরত্ব যাচ্ছে তরঙ্গ কখানা কম্পনের ফলে? n সংখ্যক কম্পনের ফলে। আবার আমরা কম্পাঙ্ককে n ধরেছিলাম। কম্পাঙ্ক n বলতে বোঝায় 1 সেকেন্ডে তরঙ্গ যতগুলো কম্পন সম্পন্ন করে তার সংখ্যা হচ্ছে n। সুতরাং n সংখ্যক কম্পন 1 সেকেন্ডে সম্পন্ন করছে। আবার n সংখ্যক কম্পন যদি সম্পন্ন করে তাহলে তরঙ্গ যায় n ল্যামডা দূরত্ব। এখান থেকে তাহলে তোমরা ঘুরিয়ে বলতে পারো, তাহলে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটি হচ্ছে n ল্যামডা। তরঙ্গ n খানা কম্পন যেহেতু 1 সেকেন্ডে হচ্ছে এবং n খানা কম্পনের ফলে তরঙ্গ যাচ্ছে n ল্যামডা দূরত্ব, তাহলে ঘুরিয়ে বলতে পারবে n ল্যামডা দূরত্ব যাচ্ছে তরঙ্গ 1 সেকেন্ডে। আবার তরঙ্গ বেগ কাকে বলেছিলাম? তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাকে তরঙ্গ বেগ বলা হয়। সুতরাং এই যে n ল্যামডা যেটা পাচ্ছ এটাই হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তরঙ্গের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব n ল্যামডা, এটাই তরঙ্গ বেগের সমান। সুতরাং তরঙ্গ বেগ অতএব তরঙ্গ বেগ v সমান সমান n ইনটু ল্যামডা বলতে পারবে। অর্থাৎ তরঙ্গ বেগ যদি v হয় তাহলে v ইকুয়াল টু n ল্যামডা। অর্থাৎ তরঙ্গ বেগ সমান সমান তরঙ্গের বেগ, তরঙ্গ বেগ সমান সমান এখানে কি বলতে পারবে? কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য, এটাই তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। অর্থাৎ v ইকুয়াল টু n ল্যামডা, এই সমীকরণ থেকে v যদি বলে দেয়, n যদি বলে দেয়, তাহলে ল্যামডা কত হবে বের করা যাবে। আবার এই সমীকরণ থেকে v ল্যামডা বলে দিলে nটাও বের করা যাবে। অর্থাৎ তিনটে অজানা রাশির মধ্যে যে কোনো দুটো বলে দিলে বাকি অজানা রাশিটা তুমি এখান থেকে প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে তরঙ্গ বেগের এই রাশিমালাটা একটু তোমরা দেখবে।
এবারে আমরা যেটা পড়ব সেটা চল তরঙ্গের সমীকরণ। চল তরঙ্গ কাকে বলে? চল তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ জড় মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হতে পারে সেই তরঙ্গগুলোকে বলা হয় চল তরঙ্গ, বা যে তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে যায় সেই তরঙ্গকে চল তরঙ্গ বলা হয়। আমি কথা বলছি, এই কথাটা কিন্তু আমার এই মুখ থেকে বেরিয়ে এখানে কিন্তু সীমাবদ্ধ নেই, এটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে, বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে এটা কিন্তু একটা চল তরঙ্গ হবে। সূর্যের থেকে আলো নির্গত হয়ে আমাদের পৃথিবীতে পড়ছে, এটা চল তরঙ্গ বলেই সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে পারছে। কারণ চল তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে, বা মাধ্যম যেমন আলোর ক্ষেত্রে মাধ্যম না হলেও চলে, তো জড় মাধ্যম বা মাধ্যম ছাড়াও যে তরঙ্গ এগিয়ে যেতে পারে সেই তরঙ্গকে বলা হয় চল তরঙ্গ। এবার আমরা চল তরঙ্গের আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করতে চলছি। ধরো এইটা একটা আমরা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস রাখলাম, একটা তরঙ্গ ও বিন্দুতে তৈরি হচ্ছে, অর্থাৎ ও বিন্দুর কণাগুলো কম্পিত হচ্ছে। ও বিন্দুতে যদি কণাগুলো কম্পন হতে থাকে তাহলে এই ও বিন্দু থেকে একটা আলোড়ন তৈরি হবে, যে আলোড়নটা ধরে নিলাম সব দিকেই যাবে, আলোড়নটা y অক্ষের দিকে যাবে, নেগেটিভ y x অ্যাক্সিস দিকে যেতে পারে, নেগেটিভ y অ্যাক্সিস দিকে যেতে পারে, পজিটিভ x অ্যাক্সিস দিকেও যেতে পারে। তো আমরা ধরে নিলাম এই ও বিন্দুতে যে আলোড়ন তৈরি হচ্ছে সেই আলোড়নটা ধনাত্মক x অক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা চল তরঙ্গ হবে। তাহলে আমরা ও বিন্দুতে উৎপন্ন তরঙ্গ যদি x অক্ষের দিকে এগিয়ে যায়, তাহলে ও বিন্দুতে উৎপন্ন তরঙ্গ যদি x অক্ষের দিকে এগিয়ে যায় তাহলে এটাকে একটা চল তরঙ্গ বলছি। এই চল তরঙ্গের উপরে যে কোনো একটা বিন্দুকে আমরা ধরলাম p। p হচ্ছে যে কোনো পয়েন্ট উপরে অবস্থিত একটা বিন্দু, তো তরঙ্গের উপর অবস্থিত একটা বিন্দু। এবারে এই তরঙ্গ কি করে সৃষ্টি হয়? তোমাদের বারবার করে বলেছিলাম যে একটা ষড়দলগতি পর্যায়ের কম্পন হলেই তরঙ্গ সৃষ্টি হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্ট তার দুদিকেই যদি বস্তু কণার কম্পন হয় তাহলে সেটা ষড়দলগতিযুক্ত কম্পন হবে। এইরকম ষড়দলগতিযুক্ত কম্পনের ফলে তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো সেই ষড়দলগতিযুক্ত কম্পনের ফলে তরঙ্গটা যখন এগিয়ে যাচ্ছে বা তৈরি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো কি, যে কোনো ষড়দলগতি যুক্ত কণার ক্ষেত্রে আমরা কণার সরণ আমরা ধরলাম কোন y অক্ষ বরাবর, মানে ও y অক্ষ বরাবর আমরা কণার সরণ ধরলাম y অক্ষ বরাবর, আর তরঙ্গের গতি হচ্ছে ও x অক্ষ বরাবর, অর্থাৎ x অক্ষ বরাবর ধনাত্মক x অক্ষ বরাবর তরঙ্গটা এগিয়ে যাচ্ছে, আর সরণ হচ্ছে কত y অক্ষ বরাবর। যেহেতু একটি ষড়দলগতির সমীকরণ, তাহলে তরঙ্গের সমীকরণ হবে যে কোনো মুহূর্তে কণার সরণের সমীকরণ, যে কোনো মুহূর্তে কণার সরণের সমীকরণ হবে y a sin ওমেগা t। y আচ্ছা তোমরা জানো ষড়দলগতির সরণের সমীকরণ কত হয়, y সমান সমান a sin ওমেগা t, যেখানে আমরা ওমেগা সমান সমান বলতে পারবো 2 পাই n। ওমেগা মানে 2 পাই n ছিল বিদ্যুৎ গতিতে তোমরা পড়েছো। সুতরাং আমরা যে কোনো মুহূর্তে এই তরঙ্গের উপরে যে কোনো পয়েন্টের কথা যদি বিবেচনা করো তাহলে তুমি তার সরণের সমীকরণ লিখতে পারবে y a sin ওমেগা t। এই ছিল কি তরঙ্গের বিস্তার, এই যে সর্বাধিক সরণ হবে এটা a, এই দিকে এটা a, অর্থাৎ সর্বাধিক সরণকে আমরা বিস্তার a বলেছি। ওমেগা হচ্ছে কৌণিক বেগ, t হচ্ছে সময়, যে কোনো মুহূর্তে আমরা কণার সরণটা এটা পাবো। এবারে এই সমীকরণটা আমরা যে কোনো এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট চুজ করলাম, সাপোজ এটা ও বিন্দুর কথা ভাবতে পারি, তাহলে ও বিন্দুতে যদি এইরকম একটা সমীকরণ লিখতে পারলাম, এখানে একটা পয়েন্ট হতে পারে, এখানে একটা পয়েন্ট হতে পারে, যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা এই সমীকরণটা লিখতে পারবো। এবার যেহেতু তরঙ্গটা, যেটা আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা নোট, সেটা হচ্ছে যেহেতু তরঙ্গটা ডান দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই ডান দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই বাদিকের ও বিন্দুটা বাদিক আর বি এ বি এগুলো ডান দিকে অবস্থিত পয়েন্ট।
তো ও বিন্দুর কণাগুলো যখন কম্পিত হবে, মানে এইখানে ও বিন্দুর কণাগুলো কম্পন শুরু হয়ে গেছে, সেই সময় কিন্তু বি বা এ বা বি বা এই দিকের পয়েন্টগুলো, ডান দিকের পয়েন্টগুলো কম্পন শুরু হয় না। অর্থাৎ আমি বলতে পারবো এই তরঙ্গটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে এগিয়ে যায়, তাহলে বাঁ দিকের কণাগুলো যখন কম্পন হতে শুরু করলো, তখন কিন্তু ডান দিকের কণাগুলোর কোনো কম্পন হয় না। অর্থাৎ ডান দিকের পয়েন্টগুলো পরে কম্পিত হয়। ঠিক আছে, ডান দিকের পয়েন্টগুলো বাঁ দিকের বিন্দুগুলোর থেকে পরে কম্পিত হতে শুরু করে। সুতরাং বাঁ দিকের পয়েন্টের তুলনায় ডান দিকের পয়েন্টগুলোর কিছুটা দশা কোণে পিছিয়ে থাকবে। অর্থাৎ এখানকার কণাগুলোর যে দশায় থাকবে, অর্থাৎ এইখানে কণাগুলো যখন কম্পন হলো, এই বি পয়েন্ট বা পি পয়েন্টের কম্পন কিন্তু তখন শুরু হবে না। ও পয়েন্টের কণা যখন কাঁপছে, তখন বি পয়েন্ট কিন্তু স্থির অবস্থায় ছিল। এই কম্পনটা বা এই তরঙ্গটা যখন গিয়ে গিয়ে পি পয়েন্টে পৌঁছালো, তখন কিন্তু পি পয়েন্টের কণার কম্পন শুরু হবে। অর্থাৎ পি পয়েন্টের কণার কম্পন শুরু হবে ও পয়েন্টের বিন্দুগুলোর কম্পনের কিছুক্ষণ পরে। এই জন্য বলা যায় যে বাঁ দিকের কণাগুলোর থেকে ডান দিকের কণাগুলোর দশা কোণ কিছুটা পিছিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে অ্যানসারটা লেখার সময়, যে বাঁ দিকের কণাগুলোর থেকে ডান দিকের কণাগুলোর কিছুটা দশা কোণে পিছিয়ে থাকে। সেই আমরা দশা কোণে পি বিন্দু, এখানে কি বললাম বলতো, পি বিন্দুর সমীকরণ কত হবে, y হবে a sin ওমেগা টি মাইনাস ফাই। এটা ওমেগা টি মাইনাস ফাই কেন লিখলাম, পি বিন্দুর সমীকরণ এটা লিখলাম কেন, কারণ ও বিন্দুতে যখন কণাটা কম্পন হবে, সেই মুহূর্তে পি পয়েন্টের কণা কিন্তু কম্পন হবে না। তাহলে ও থেকে পি পয়েন্টটা কিছুটা দশা কোণে পিছিয়ে থাকবে। যতটা পরিমাণ দশা কোণে পিছিয়ে থাকে, সেই দশা কোণটাকে ধরেছি ফাই। তাহলে ও বিন্দুর ক্ষেত্রে যদি দশা কোণ ওমেগা টি হয়, তাহলে পি বিন্দুর ক্ষেত্রে দশা কোণ কত হবে, ওমেগা টি হবে না, তার থেকে খানিকটা কম হবে। কতটা কম হবে, ফাই পরিমাণ কম হবে। সুতরাং পি বিন্দুর ক্ষেত্রে আমরা সমীকরণটাকে লিখতে পারবো y হবে a sin ওমেগা টি মাইনাস ফাই। এটা তোমরা একটু মাথায় রেখো। তাহলে ফাই এটা আমরা পেলাম দশা পার্থক্য। দেখো ও এ বি এই দুটো, এই যে তিনটে পয়েন্টের কথা বললাম, একটা ও, একটা এ, একটা বি, এই পয়েন্টগুলোর মধ্যে যখন ও বিন্দুর কণাগুলো কম্পিত হতে থাকে, ও বিন্দুর কণাগুলো যখন কম্পন হয়, ঠিক আছে, তার কিছুক্ষণ পর পি বিন্দুর কণাগুলো কম্পিত হবে বলে আমরা এই সমীকরণটা লিখছি। এবার ও এ বি, ও থেকে যদি এতে আসে, তাহলে এখানে 180 ডিগ্রি কোণ তৈরি করলো, দশা পার্থক্য 180 ডিগ্রি মানে পাই। আবার এ থেকে যখন বিতে যাবে এইদিকে, দশা পার্থক্য আবার পাই, তাহলে পাই প্লাস পাই 2 পাই। তাহলে 2 পাই যদি দশা পার্থক্য হয়, তাহলে এই দূরত্বটাকে তো তরঙ্গদৈর্ঘ্য বলা হয়। আগে তোমাদের তরঙ্গদৈর্ঘ্যের সংজ্ঞা বলেছিলাম, এই পয়েন্ট ও আর বি পয়েন্ট সমদশায় আছে, তাহলে এই পয়েন্ট দুটোর মধ্যে যে দূরত্ব হবে সেটা তরঙ্গদৈর্ঘ্য। তাহলে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের জন্য আমরা এই দুটুকু বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত পেয়েছিলাম, 2 পাই। তাহলে আমরা এখানে যেটা লিখতে চলছি সেটা এইভাবে তোমাদের বলা যাবে যে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের জন্য ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য কত হচ্ছে, 2 পাই। অর্থাৎ ও থেকে বি এই দূরত্বটা ল্যামডা, আর এখানে কোণের ব্যবধান হচ্ছে 2 পাই। আর এই ও থেকে এ হলে 180 ডিগ্রি, আর এখানে অবশ্যই 180, পূর্ণ বৃত্ত সম্পন্ন করেছে। সুতরাং আমরা দশা পার্থক্য কত বলতে পারবো, 2 পাই। তাহলে একের জন্য দশা পার্থক্য কত হবে, মানে একক তরঙ্গদৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা। আর পি পয়েন্টের কথা যেহেতু আমরা বিবেচনা করছি, ও থেকে পি পয়েন্টের দূরত্ব ধরে নিয়েছি x, সুতরাং x দূরত্বের জন্য দশা পার্থক্য কত হবে সেটা বের করব। x তরঙ্গদৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু কত, x। সুতরাং এই পি পয়েন্টের ও বিন্দু এবং পি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু x। এটাই হচ্ছে ফাই। অতএব
ফাই সমান সমান তুমি কি কত বলতে পারবে 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, এটাই হচ্ছে ফাই ভ্যালু। সুতরাং আমরা পি বিন্দুতে যে সমীকরণটা লিখেছিলাম, পি বিন্দুতে লিখেছিলাম সমীকরণটা, পি বিন্দুতে আমরা সমীকরণটা লিখেছিলাম y সমান সমান a sin ওমেগা t মাইনাস ফাই। সুতরাং এখানে তোমরা বসিয়ে দাও a sin ওমেগা t মাইনাস ফাই, ফাই ভ্যালু কত 2 পাই বাই ল্যামডা ইনটু x, 2 পাই বাই ল্যামডা ইনটু x, এই যে ফাই ভ্যালু তোমরা পেয়েছো 2 পাই বাই ল্যামডা ইনটু x, সেটা এখানে ফাই জায়গায় বসিয়ে দিলাম। এবারে সমান সমান দিয়ে লেখো a sin ওমেগার ভ্যালু ছিল 2 পাই ইনটু n, তোমাদের আগেই লিখেছিলাম ওমেগা সমান সমান ছিল 2 পাই ইনটু n, n হচ্ছে কম্পাঙ্ক, ইনটু t থাকলো মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x, এটা লিখলাম। আবার n এর ভ্যালু আছে n সমান সমান, এই যে v সমান সমান তোমরা লিখেছিলে n ইনটু ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্ক n এবং তরঙ্গ বেগ v, তার মধ্যে সরল সম্পর্ক ছিল v সমান সমান n ল্যামডা। এখান থেকে n সমান সমান কত হয় v বাই ল্যামডা হয়, এখানে বসিয়ে দাও সমান সমান কত a, এখানে sin 2 পাই n এর জায়গায় বসাবো কত v বাই ল্যামডা বসালাম ইনটু t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x, এটা আমরা বসাচ্ছি। এবার দেখো এই ইকুয়েশন থেকে তোমরা আরেকটু যদি সরল করো 2 পাই বাই ল্যামডা, এখানে 2 পাই বাই ল্যামডা আছে, এটা আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কি লিখতে পারবো, a লিখলাম sin লিখলাম 2 পাই বাই ল্যামডাটা কমন নিলাম, তাহলে এখানে পাবে vt মাইনাস x। সুতরাং আমরা একটা ফাইনালি একটা ইকুয়েশন এসে দাঁড় করাতে পারলাম y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা, y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এই যে সমীকরণ যেটা পেলাম, এই সমীকরণটাকে আমরা বলি চল তরঙ্গের সমীকরণ। কারণ কি, এই তরঙ্গের উপরে x জাতীয় একটা রাশি আছে, x হচ্ছে কি ও বিন্দু থেকে দূরত্ব, ও বিন্দু থেকে x অক্ষের উপরে যে কোনো দূরত্বেই এই তরঙ্গটার অস্তিত্ব থাকে। এই জন্য এই তরঙ্গটাকে আমরা বলছি চল তরঙ্গের সমীকরণ। y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x, এটাই হচ্ছে চল তরঙ্গের সমীকরণ। এই সমীকরণটা তোমাদের প্রতিষ্ঠা করতে হবে। চল তরঙ্গের সমীকরণটা খুবই তরঙ্গগতির মূল জায়গা, ঠিক আছে। আলোক তরঙ্গ হতে পারে, শব্দ তরঙ্গ হতে পারে, টান করা তারের মধ্যে দিয়ে তরঙ্গ হতে পারে, যে তরঙ্গ ওই তরঙ্গ মানে মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যাবে তার ক্ষেত্রে সমীকরণটা হবে y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এইখানে তোমাদের কয়েকটা জিনিস একটুখানি মনে রাখতে হবে। এই y টা কি, y টা হচ্ছে কণার সরণ, একটু মন দিয়ে শুনবে, y টা কণার সরণ। এখানে v টা, এই ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে সেই তরঙ্গের সরণ হচ্ছে y, আর সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এখানে আরেকটা টার্ম আছে v, যেটা খুব ইম্পর্টেন্ট। v হচ্ছে কি বলতো, তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ v। তাহলে আমরা এখানে যে টার্মগুলো পাচ্ছি, ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য, ভিটা তরঙ্গের বেগ, y টা হচ্ছে কণার সরণ। এবারে y যদি কণার সরণ হয়, v যদি তরঙ্গের বেগ হয়, ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, আর x টা কি, x টা হচ্ছে ও বিন্দু থেকে আমাদের তরঙ্গটা যেদিকে যাচ্ছে সেই দূরত্বটা। যেহেতু তরঙ্গটা x অক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, ধনাত্মক x অক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য তরঙ্গটা আমরা y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x পেয়েছি। এই তরঙ্গটা যদি ঋণাত্মক x অক্ষের দিকে এগিয়ে যেত, ঋণাত্মক x অক্ষের দিকে এগিয়ে গেলে এই তরঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস হয়ে যেত, অর্থাৎ সেই ক্ষেত্রে তরঙ্গটা হতো y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস অফ মাইনাস x, তাহলে সেই মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যেত, তখন আমরা পেতাম vt প্লাস x পেতাম, যদি তরঙ্গটা ঋণাত্মক x অক্ষের দিকে এগিয়ে যেত। ঠিক আছে, এবার এটা আমরা পেলাম। এবার আমরা যেটা করব, কণার বেগ, হেডলাইন করলাম কণার বেগ কোনটা। আমরা এই যে y রাশিটা লিখেছিলাম,
y সমান সমান কত লিখেছিলাম a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x লিখেছিলাম। এই y টাকে কি ধরেছিলাম, y টা হচ্ছে কণার সরণ, কণার সরণ হচ্ছে কত y। তাহলে কণার সরণ যদি y হয় তাহলে কণার বেগ u ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, u হচ্ছে কণার বেগ ধরলাম, u সমান সমান হবে dy বাই dt। অর্থাৎ আমরা এই সরণের যদি অবকলন করি টাইমের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে আমরা dy বাই dt পাবো, যেটাকে বলবো কণার বেগ। সরণ যদি জানা থাকে তাহলে বেগ সহজেই পাওয়া যায়, অর্থাৎ সরণটা হচ্ছে টাইমের ফাংশন, সুতরাং dy বাই dt করলে আমরা কি পেয়ে যাব, বেগ পেয়ে যাব। তাহলে এই কণার বেগ বের করতে গেলে এই কণার সরণটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব, dy বাই dt লিখব। তাহলে আমরা dy বাই dt যদি করতে যাই d dt, এখানে y মানটা বসিয়ে দাও, a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x পাচ্ছ, এটা থার্ড ব্র্যাকেটে দিলাম। এটা যদি ডেরিভেটিভ করো তাহলে কি পাবে তোমরা, অবশ্যই দেখো এখানে ডেরিভেটিভ করলে কত হচ্ছে a এর মতন থাকলো, sin এর ডেরিভেটিভ কত হবে, sin এর ডেরিভেটিভ অবশ্যই cos, sin থিটার ডেরিভেটিভ cos থিটা হয়, তাহলে এখানে a cos 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x পাচ্ছ। এটা হচ্ছে এই sin এর ডেরিভেটিভ এটা করে পেয়েছো। সঙ্গে তোমাদের আরেকটা জিনিস করতে হবে, এই টোটাল টার্মটা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এটাকেও ডেরিভেটিভ করতে হবে t রেসপেক্টে। এবার এইটা ডেরিভেটিভ করার আগে আমি যদি এটা গুণ করে নিতাম, দেখো এই যে অংশটা গুণ করে নিলে কত আসতো, 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। অর্থাৎ এই 2 পাই বাই ল্যামডা ইনটু vt 2 পাই বাই ল্যামডা ইনটু x এটা এখানে আলাদা লিখে নিলাম আমার বোঝার সুবিধার্থে। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করার সময় a লিখলাম, sin এর ডেরিভেটিভ cos হয়ে যাচ্ছে, থিটা লিখলাম, ইনটু এই থিটাটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে। তাহলে এটাকে গুণ করে যদি এটা পাও তাহলে এটাকে ডেরিভেটিভ করছো কার সাপেক্ষে, সময় সাপেক্ষে। সময় সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা দেখো একটা ধ্রুবক সংখ্যা, এই ডেরিভেটিভ করলে কত হবে, 0 হবে। আর এখানে t আছে, তাহলে এই ডেরিভেটিভ করলে হবে কত, 2 পাই বাই ল্যামডা ইনটু v পাবে। সুতরাং আমরা sin এর ডেরিভেটিভ cos থিটা যেমন লিখলাম, আবার এটাকে ডেরিভেটিভ করলে t এর সাপেক্ষে তোমরা পাবে 2 পাই বাই ল্যামডা ইনটু v পাচ্ছ। সুতরাং এটাকে যদি সাজিয়ে লেখো তাহলে পাবে a ইনটু 2 পাই বাই ল্যামডা ইনটু v থাকলো, আর কি থাকলো cos 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এই যে রাশিটা পেলাম, এই রাশিটাই হচ্ছে কণার বেগ। তাহলে কোণ সমান আমরা পেলাম কত, a ইনটু 2 পাই বাই ল্যামডা ইনটু v, এই v টা কিন্তু ত্বরণের বেগ, u টা হচ্ছে কণার বেগ, u তাহলে 2 পাই বাই ল্যামডা ইনটু v cos 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x, এটা আমরা পেয়েছি। এবারে u max ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে এই দেখো sin বা cos দিয়ে যদি কোন একটা রাশিকে গুণ করা থাকে, সেই ভ্যালুটা যদি 1 হয়ে যায় তাহলেই তোমরা সর্বোচ্চ মান পাবে। তার কারণ হচ্ছে sin থিটা বা cos থিটার সর্বোচ্চ মান 1 হয়। সুতরাং আমরা এই cos টার্মটার ভ্যালুটা যদি 1 ধরি তাহলে u এর মান সবথেকে বেশি হবে, তাহলে সেটাই হচ্ছে কণার সর্বোচ্চ বেগ। তাহলে কণার সর্বোচ্চ বেগ v max কত হবে, a 2 পাই বাই ল্যামডা v, এটা কণার সর্বোচ্চ বেগের রাশিমালা পাবো। এবারে যদি কণার বেগ তোমরা পেয়েছো, যদি বলা হয় কণার ত্বরণ কত হবে, তাহলে কি করবে, আমরা কণার বেগ u সমান সমান এই রাশিটা পেয়ে গেছি। এই u যদি হচ্ছে কণার বেগ হয় তাহলে ত্বরণ কত হবে, du বাই dt। এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে সময়ের সাপেক্ষে, আরেকবার ডেরিভেটিভ করব, এই ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী এটাকে ডেরিভেটিভ করে দেব, করলে যে মান পাবো সেটি হবে কণার ত্বরণ। এইভাবে কণার বেগ, কণার ত্বরণ কত হবে সেটা আমাদের করতে পারবো। এবারে তোমরা যেটা করবে, চলতরঙ্গের ক্ষেত্রে কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। চলতরঙ্গের কণার বেগ এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করতে বলা আছে। কণার বেগ ও তরঙ্গের বেগের
মধ্যে সম্পর্ক। এটা আমাদের নেক্সট কোশ্চেন হিসেবে থাকলো। আমরা কণার সরণ কত পাবো? কণার সরণ তোমরা জানো, কণার সরণ y ইকুয়াল টু ছিল a sin 2π/λ ইনটু vt মাইনাস x। এটা পাচ্ছি। সময়ের সাপেক্ষে, সময়টা বলতে এখানে কত t, t এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। সময়ের সাপেক্ষে অবকলন করো, তাহলে কত হবে? dy/dt। সময়ের সাপেক্ষে অবকলন করলে dy/dt পাচ্ছ। এটাই তরঙ্গের বেগ u। তাহলে আমরা তরঙ্গের বেগ u সমান, কণার বেগ u সমান dy/dt লিখলাম। dy/dt এখানে ডেরিভেটিভ করলে কত হবে? এটা ডেরিভেটিভ করলে a থাকছে, sin এর ডেরিভেটিভ করলে কত পাবে? cos পাবে। এখানে 2π/λ থাকছে ইনটু vt মাইনাস x তো থাকলোই, আর পুরোটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে t এর সাপেক্ষে। একটু আগে শিখিয়েছিলাম তোমাদের। ডেরিভেটিভ করলে হবে 2π/λ ইনটু v। একটু সাজিয়ে লেখো, তাহলে a ইনটু 2π/λ ইনটু v থাকলো cos 2π/λ ইনটু কত? vt মাইনাস x। এটা লিখলাম, ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 1। তাহলে আমরা এই কণার সরণটাকে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা বেগ পাবো। এইটা হচ্ছে কণার বেগ। সুতরাং আমরা বলতে পারবো কণার বেগ u সমান dy/dt লিখতে পারবো। এটাকে ডেরিভেটিভ করে dy/dt করে আমরা এটা কণার বেগের একটা রাশিমালা আমরা পেয়ে যাচ্ছি। এবারে আমরা কি করলাম? এই ইকুয়েশনটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। ঠিক আছে, x এর সাপেক্ষে অবকলন করে পাই। x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি কি পাবে? এই ইকুয়েশন থেকে x এর রেসপেক্টে একটা ডেরিভেটিভ করছি, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো dy/dt। dy বাই কত লিখলাম? সরি dx লিখলাম। x এর সাপেক্ষে করেছি, dy/dx বললে আমরা ডেরিভেটিভ করলে দেখো এই ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করছি, হাত দিয়ে আমি যেটা ধরে নিয়েছি। a এখানে a থাকলো, sin আছে, sin এর ডেরিভেটিভ করলে cos পাবে তোমরা। 2π/λ হচ্ছে ইনটু vt মাইনাস x থাকলো। আবার এই যে টোটাল অংশটা দেখতে পাচ্ছ এটাকে ডেরিভেটিভ করবে x এর রেসপেক্টে। দেখো 2π/λ ইনটু vt মাইনাস আছে, মাইনাস দেবো, এই যে গুণটা করলাম, অর্থাৎ এই গুণটা যদি করো তুমি তাহলে পাবে 2π/λ ইনটু vt মাইনাস 2π/λ ইনটু x পাচ্ছ। সুতরাং 2π/λ ইনটু vt এটা একটা ধ্রুবক হবে যখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, কারণ এখানে x জাতীয় রাশি নেই, এটা ধ্রুবক হয়ে যাবে। আর এটার ডেরিভেটিভ করলে 2π/λ ইনটু মাইনাস, তাহলে এখানে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 2π/λ এটা থাকছে। সুতরাং আমরা ইকুয়ালস টু লিখতে পারবো মাইনাস a ইনটু 2π/λ ইনটু cos 2π/λ ইনটু vt মাইনাস x। আমরা এটাকে ইকুয়েশন নাম্বার দিলাম 2। তাহলে আমরা u কণার বেগ আমরা পেয়ে যাচ্ছি এর মধ্যে ইকুয়েশন 1, আর 2 নম্বর ইকুয়েশন আছে dy/dx ইকুয়াল টু এর মধ্যে ইকুয়েশন পেয়ে যাচ্ছি। যদি 1/2 যদি করা হয় তাহলে কি পাবে? 1 নম্বর ভাগ কত 2 নম্বর ইকুয়েশন যদি করো তাহলে তোমরা পাবে u বাই dy/dx। এই যে u টা থাকলো উপরে আর dy/dx টা নিচে থাকলো। তাহলে তোমরা কি করবে? এই রাশিটাকে ভাগ করবে, এটাকে ভাগ করছো এই টার্মটা দিয়ে। ভেবে দেখো, এই রাশিটা উপরে থাকছে, এই রাশিটা নিচে থাকছে। যদি ভাগ করো তাহলে দেখবে 2π/λ, এখানেও 2π/λ কেটে যাবে, a আছে এখানে a কেটে যাবে, cos সামথিং এটাও কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র একটা v পড়ে থাকবে। অর্থাৎ তুমি যদি ভাগ করলে পাবে শুধুমাত্র মাইনাস v পড়ে থাকবে, মাইনাস v। তাই যদি হয় মাইনাস v যদি পড়ে থাকে তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো, এখান থেকে লেখা যাবে u সমান মাইনাস v ইনটু dy/dx
dx। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের মধ্যে কি কি আছে? ইউটা হচ্ছে কণার বেগ, ভিটা তরঙ্গ বেগ, আর dy বাই dx হচ্ছে এখানে সরণের নতিমাত্রা বলা যেতে পারে, সরণের নতিমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কণার বেগ সমান সমান তরঙ্গ বেগ ইনটু dy বাই dx পেলাম। এই সম্পর্কটুকুই তোমাকে প্রতিষ্ঠা করতে বলবে। এটাই হচ্ছে কণার বেগের সঙ্গে তরঙ্গ বেগের সম্পর্ক। এটা একটু মাথায় রাখো যে কণার বেগের সঙ্গে তরঙ্গ বেগের একটা সম্পর্ক কি, এটাই সম্পর্ক পেলাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সরল দলগতির চলতরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। দশা পার্থক্য ও পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। একটা চলতরঙ্গ যখন যাবে তখন দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। ভেবে দেখো, এরকম একটা তরঙ্গ x অক্ষের দিকে এগিয়ে যাবে। তরঙ্গটা যদি x অক্ষের দিকে এগিয়ে যায়, আমরা তরঙ্গটা এইভাবে চিহ্নিত করলাম যে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে এরকম। দশা পার্থক্য হচ্ছে কি? দশাটা হচ্ছে দেখো সরল দলগতির ক্ষেত্রে বা কোনো তরঙ্গের ক্ষেত্রে যে রাশি দ্বারা কোনো তরঙ্গের বিস্তার বাদে বাকি সমস্ত তথ্যগুলো জানা যায়, সেই রাশিটাকে আমরা বলি দশা। এখানে আমরা কণার সরণ y ইকুয়াল টু ছিল a sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এটাই তো কণার সরণ ছিল। তাহলে দেখে নাও, এই যে রাশিটা আমি এখানে মার্ক করলাম, এই রাশিটা কি হচ্ছে দেখো, এই রাশির মধ্যে অর্থাৎ সাইন সামথিং, অর্থাৎ এই কোণের মধ্যে তুমি তরঙ্গের বেগ এখান থেকে বলতে পারছো, ল্যামডাটা পাচ্ছ, আর বেগ তরঙ্গের বেগ আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে তুমি এখানে কম্পাঙ্ক কত হবে সেটাও পেয়ে যাবে। কিন্তু এই রাশি দ্বারা কিন্তু তুমি তরঙ্গের বিস্তার অর্থাৎ এইটুকু দ্বারা কিন্তু বিস্তার সম্পর্কে তুমি কোনো ধারণা পাবে না। সুতরাং বলা যায় এই রাশিটা দ্বারা তরঙ্গের বেগ, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক এই তথ্যগুলো জানা যাচ্ছে। এই রাশিটাকে আমরা বলি দশা। অর্থাৎ এই যে রাশিটা পাচ্ছ এটাই হবে দশা, বা অবলিক দশা কোণও বলি আমরা, দশা কোণ বলি তরঙ্গের। তাহলে তরঙ্গ সম্পর্কিত এই যে রাশিটা থাকবে সেটা হচ্ছে দশা। সুতরাং অতএব দশা সমান তাহলে কি বলতে হবে, দশা কোণ বা দশা ফাই ইকুয়াল টু হবে 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। এটা আমরা বলতে পারবো। এবারে এই তরঙ্গের উপর দুটো ভিন্ন ভিন্ন বিন্দু নিলাম। মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে x1। এখানে একটা পয়েন্ট নিলাম, সাপোজ এই দূরত্ব ধরলাম আমরা x2। তাহলে এই পয়েন্ট x1 পয়েন্টের দশা কত হবে? x1 পয়েন্টের দশা x সরণ x1 হলে দশা ফাই 1 ইকুয়াল টু হবে 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x1। অর্থাৎ সরণ যদি x1 হয় তাহলে দশা কত হবে? সেই পয়েন্টের দশা হবে ফাই 1 সমান 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x1 হবে। যদি সরণ x2 হলে দশা ফাই 2 সমান কত বলতে হবে? 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x2 হবে, v2 মাইনাস x2। তাহলে দুটো পয়েন্টের মধ্যে এই পয়েন্টে দশা কত পাচ্ছি, এই পয়েন্টে দশা কত সেটা আমরা পাচ্ছি। সুতরাং এই দশাটা এগিয়ে আছে, এই দশাটা এগিয়ে থাকে, এই দশাটা পিছিয়ে থাকে। তাহলে দশা পার্থক্য বলতে গেলে এটা যদি এগিয়ে আছে এই 1 থেকে 2 বিয়োগ হবে। অর্থাৎ দশা পার্থক্য ডেল ফাই হবে কত? ফাই 1 মাইনাস ফাই 2। কেন ফাই 1 মাইনাস ফাই 2? যেহেতু তোমাদের বলেছিলাম চলতরঙ্গের ক্ষেত্রে এপাশে কণাগুলো কম্পিত হওয়ার পর এপাশে কণাগুলো কম্পিত হবে। তাহলে এখানকার দশাটা এগিয়ে আছে, এপাশে দশাটা পিছিয়ে আছে।
তাহলে x1 এর দশা এগিয়ে আছে, x2 দশা পিছিয়ে আছে। তার জন্য আমরা দশা পার্থক্য কত লিখব, φ1 মাইনাস φ2। φ1 এর ভ্যালু কত, অলরেডি এটা পেয়ে গেছো φ1 এর মান। তাহলে φ1 এর মানটা তোমরা এখানে বসিয়ে দাও। φ1 সমান কত পেয়েছিলে, 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x1 পেয়েছিলে, মাইনাস দিয়ে φ2 কত পেয়েছিলাম, 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x1 এটা পেয়েছো। ঠিক আছে, এটা φ1, এই যে φ1 এর ভ্যালু এটা, φ2 এর ভ্যালু এটা, এগুলো আমরা বসিয়ে দিলাম। যদি এবার সরল করো তাহলে কি পাবে, 2 পাই বাই ল্যামডা কমন নিলাম, তাহলে হবে এখানে vt মাইনাস x মাইনাস vt প্লাস x, সরি এটা x2 হবে, x2 এটা পাচ্ছ। এবারে দেখো অনায়াসে vt কেটে দিলাম, vt আর vt যদি কেটে দাও, এখানে তোমরা পাচ্ছ কত, 2 পাই বাই ল্যামডা ইনটু x1 x2 মাইনাস x1 পাচ্ছ, 2 পাই বাই ল্যামডা ইনটু x2 মাইনাস x1। আমি এর পরের অংশটা পাশে করে দিচ্ছি, দেখো তাহলে এখানে করে দিচ্ছি বাকি অংশটা, ডেল ফাই ইকুয়াল টু পাচ্ছ 2 পাই বাই ল্যামডা ইনটু x2 মাইনাস x1। এই যে ডেল ফাই সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x2 মাইনাস x1 পেয়েছো। x2 মাইনাস x1 টা কি, x2 হচ্ছে দেখো এই টোটাল পথ, তার থেকে x1 মানে এই পথটা, তাহলে এই পথ থেকে এই পথটা যদি বিয়োগ করো তাহলে এটা কি পাবে, পথ পার্থক্য পাবে। এই যে অংশটা হচ্ছে পথ পার্থক্য, দুটো পথের মধ্যে পার্থক্য, এটাকে আমরা ডেল x লিখতে পারবো। তাহলে ডেল ফাই সমান পাচ্ছ 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল x। তার মানে তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য কত, ডেল ফাই, পথ পার্থক্য কত, ডেল x। তাহলে ডেল ফাই এবং ডেল x এর মধ্যে সম্পর্ক ডেল ফাই সমান 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল x, অর্থাৎ পথ পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু, সরি বলবো না, দশা পার্থক্য ডেল ফাই সমান 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল x, পথ পার্থক্য। দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এটাই ছিল তরঙ্গের ক্ষেত্রে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। এটাই তোমাদের এইটুকুই চলতরঙ্গের মধ্যে রয়েছে। এই ভিডিওটা এখানেই তোমাদের শেষ করলাম।